প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পুরো দমে চলছে বিশ্বজুড়ে উত্তেজনা। প্রতিপক্ষকে 1 ইঞ্চিও ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে পরাশক্তিরা। এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ভিডিওর শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। বিশ্বের বিভিন্ন স্থানে 24 ঘন্টায় 94 ভূমিকম্প, উদ্বেগ বাড়ছে বিশেষজ্ঞদের। 80% ভূমিকম্প হয় বিশ্বের যে অঞ্চলে, সেখানে রয়েছে বাংলাদেশ। কি রিং অফ ফায়ার, ঢাকার সামনে ভয়াবহ বিপদ কতটুকু জানাবো। যুদ্ধবিরতির পর 44 দিনে গাজায় অন্তত 500 বার হামলা চালিয়েছে ইসরায়েল। ফের গাজায় হামলায় নিহত 24। এদিকে ইউক্রেনের শান্তি প্রস্তাবে ইউরোপে নিরাপত্তাও দেখতে হবে বললেন ম্যাক্রো। জানাবো ইসরায়েলের পারমাণবিক স্থাপনা নজরদারির আহ্বান কুয়েতের। সবশেষে থাকবে পাকিস্তানের নিরাপত্তা সংকটের জন্য আফগানিস্তান দায়ী বলেছেন খাজা আসিফ। শুনছিলেন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম, এবারে বিস্তারিত। বিশ্বের বিভিন্ন স্থানে 24 ঘন্টায় 94 ভূমিকম্প, উদ্বেগ বাড়ছে বিশেষজ্ঞদের। 24 ঘন্টায় বিশ্বের বিভিন্ন স্থানে 94টি ভূমিকম্প রেকর্ড করেছে ভূমিকম্প মনিটরিং ওয়েবসাইট অর্থকেয়ারট্র্যাকার.com। শুক্রবারের কম্পনের রেশ কাটতে না কাটতেই শনিবার রাজধানী ও আশপাশের 8 ঘন্টার ব্যবধানে আরও 3 বার মৃদু ভূকম্পন অনুভূত হওয়ার উদ্বেগ বেড়েছে। বিশ্লেষকরা বলছেন, এমন ঘন ঘন ভূকম্পন কোনোভাবেই ভালো লক্ষণ নয়। জানা যায় 80% ভূমিকম্প হয় বিশ্বের যে অঞ্চলে, সেখানে রয়েছে বাংলাদেশ। কি রিং অফ ফায়ার, ঢাকার সামনে ভয়াবহ বিপদ কতটুকু। বিশ্বের 80% ভূমিকম্প ঘটে যে রিং অফ ফায়ার অঞ্চলে, সেখানে রয়েছে বাংলাদেশ। এরই মধ্যে শুক্রবার থেকে ভয়াবহ ভূমিকম্প ও আফটারশকে তীব্রভাবে কেঁপেছে রাজধানী ঢাকা ও আশপাশের জেলাগুলো। রিং অফ ফায়ারের অঞ্চল বাংলাদেশ কি বড় কোনো ভূমিকম্পের দিকে এগিয়ে যাচ্ছে, কি বলছেন বিশ্লেষকরা? প্রথমে 5.7 মাত্রা 24 ঘন্টা না পেরোতেই আবারও 3.3 মাত্রা, এরপর 3.4 মাত্রা। রাজধানী ঢাকার খুব কাছেই হয়ে গেল পরপর এই 3টি ভূমিকম্প। বিগত কয়েক বছর ধরে বাংলাদেশে অনুভূত হয়েছে বেশ কয়েকটি মাঝারি আকৃতির ভূমিকম্প। গবেষকরা বলছেন, বিশ্বজুড়ে যত ভূমিকম্প হয় তার 80% হয় 3টি অঞ্চলে, যাকে বলা হয় রিং অফ ফায়ার। আর এই রিং অফ ফায়ারে রয়েছে বাংলাদেশও। তাহলে কি 1960 সালের চিলির 9.5 মাত্রার ভূমিকম্পের মতো এদেশেও আসবে কোনো মহা বিপর্যয়? বাইরে থেকে দেখলে মনে হবে পৃথিবী একটি শান্ত জায়গা, যেখানে আছে গাছপালা, নদী বা পাহাড়। কিন্তু একটু গভীরভাবে দেখলে বোঝা যাবে এই নদ নদী বা পাহাড় আসলে পৃথিবীর বুকে এক একটা ক্ষতচিহ্ন। প্রতিটি ক্ষতচিহ্ন এক একটি গল্প বলে, যে গল্পের মূলে রয়েছে হঠাৎ জীবন্ত হয়ে ওঠা পৃথিবী। 7টি মহাদেশে কম বেশি ভূমিকম্পের রেকর্ড রয়েছে, তবে একটু খেয়াল করলে দেখা যাবে বেশিরভাগ ভূমিকম্প হয় সাধারণত 3টি অঞ্চলে: মধ্য আটলান্টিক রিজ, আলফাইড বেল্ট আর সার্কাম প্যাসিফিক বেল্ট, যাকে রিং অফ ফায়ারও বলা হয়। দেখা গেছে বিশ্বের প্রায় 80% ভূমিকম্পই এই 3টি অঞ্চলে হয়। এর কারণ অনুসন্ধান করতে গেলে তাকাতে হবে এই 3 অঞ্চলের মাটির নিচে। রিং অফ ফায়ার অঞ্চলের মাটির নিচে যাওয়ার আগে জেনে নেই ভূমিকম্প কি। আমাদের পৃথিবী মূলত 4টি স্তরে বিভক্ত। একদম কেন্দ্রে রয়েছে আন্তঃকেন্দ্র, তার উপর বহির্কেন্দ্র, এরপর মেন্টাল, আর একেবারে বাইরে রয়েছে ক্রাস্ট বা ভূত্বক। ভূমিকম্প মূলত এই ক্রাস্টের কারণেই হয়। সহজ ভাষায় বলতে গেলে যখন এই ক্রাস্ট প্রচন্ড প্রেসার বা চাপ নির্গত করে, তখনই কেঁপে ওঠে ভূমি। পৃথিবীর ক্রাস্ট সম্পূর্ণটা একটি আবরণ না, এটি ছোট বড় কিছু খণ্ডে বিভক্ত। জিওলজিক্যাল সোসাইটির মতে পৃথিবীর পৃষ্ঠ 7টি বড় আর 8টি ছোট টুকরো নিয়ে গঠিত। এই টুকরোগুলোকেই বলা হয় টেকটনিক প্লেট। এই প্লেটগুলো অর্ধ তরল গলিত ম্যাগমার ওপর ভাসতে থাকে, অর্থাৎ এরা সবসময় গতিশীল। প্লেটগুলো একে অপরের সাথে মুখোমুখি, বিপরীত, পাশাপাশি বা উপরে নিচে সচল রয়েছে। তবে এই চলাচলের কারণে তৈরি হয়েছে পাহাড়, সমুদ্র বা নদী। তবে মাঝে মাঝেই দেখা যায় চলার পথে 2টি প্লেটের কিনারাগুলো আটকে যায়। যেখানে কিনারাগুলো আটকায় তাকে বলা হয় ফ্রন্ট লাইন। কিনারাগুলো আটকে গেলেও প্লেটগুলো চলতে থাকে এবং সেই ফ্রন্ট লাইনে তৈরি হতে থাকে প্রচন্ড স্ট্রেস বা চাপ। প্রেসার বাড়তে বাড়তে হঠাৎই ফ্রন্ট লাইন ছুটে যায় আর নির্গত হয় প্রচন্ড শক্তি। এই শক্তি সাইজমিক ওয়েভ বা ভূমিকম্প হিসেবে কাঁপিয়ে দেয় এর আশপাশের
অঞ্চল। পৃথিবীর এই 3টি ভূমিকম্প প্রবল অঞ্চলের মাটির নিচে রয়েছে সবচেয়ে সক্রিয় সব ফ্রন্ট লাইন। দুশ্চিন্তার বিষয় হচ্ছে বাংলাদেশের সিলেট বিভাগের ওপর দিয়ে গেছে আলফাইট বেল্ট এর ফ্রন্ট লাইন, যা ডাউকি ফ্রন্ট নামেও পরিচিত। এছাড়া সিলেটের দক্ষিণে রয়েছে সিলেট আসাম ভল্ট। এই ফ্রন্ট লাইনটি বিস্তৃত হয়ে মিলেছে চট্টগ্রাম মায়ানমার ফ্রন্ট লাইনের সাথে। আর ঢাকার খুব কাছ দিয়ে গেছে মধুপুর ফ্রন্ট লাইন। অর্থাৎ আমাদের এই ছোট্ট দেশটির ওপরে 4টি ফ্রন্ট লাইন আছে, যার ফলে সাম্প্রতিক বছরগুলোতে বেড়েছে ভূমিকম্প। সাম্প্রতিক সময়ে খুব বড় কোনো ভূমিকম্প না হলেও ছোট ও মাঝারি বেশ কিছু ভূমিকম্প অনুভূত হয়েছে এই ফ্রন্ট লাইনগুলোতে, যার ফলাফল ভালো বা খারাপ যে কোনোটি হতে পারে। কারণ ছোট ও মাঝারি ভূমিকম্প সাধারণত ফ্রন্ট লাইনে প্রেসার অনেকটাই বের করে দেয়, ফলে বড় ভূমিকম্পের ঝুঁকি কমে আসে। কিন্তু উল্টোটাও হতে পারে, ছোট বা মাঝারি ভূমিকম্প আভাস দেয় হয়তো আসছে বড় কোনো দুর্যোগ। মানব ইতিহাসের সবচাইতে বড় ভূমিকম্প ধরা হয় চিলির 1960 সালের 9.5 মাত্রার ভূমিকম্পকে। এর মতো ভয়াবহ ভূকম্পন মানব ইতিহাসে আর নেই। যুদ্ধবিরতির পর 44 দিনে গাজায় অন্তত 500 বার হামলা চালিয়েছে ইসরায়েল। ফের গাজায় হামলায় নিহত 24 ফিলিস্তিনি। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, গত 10 অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল কমপক্ষে 497 বার হামলা চালিয়েছে, যার ফলে শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য জানায়। এদিকে চলমান যুদ্ধবিরতির মধ্যেই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এতে শিশুসহ অন্তত 24 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 87 জন। রোববার 23 নভেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার প্রথম হামলাটি হয় উত্তর গাজা সিটির একটি বাড়িতে। এরপর মধ্য অঞ্চলের দেইর আল বালাহ ও নুসেইরাত শরণার্থী শিবিরেও হামলা হয়। গাজা সিটির রিমান্ড এলাকায় ড্রোন হামলায় অন্তত 11 জন নিহত ও 20 জন আহত হয়েছেন বলে জানিয়েছে আল শিফা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক রামি মোহান্না। এছাড়া দেইর আল বালাতে একটি বাড়িতে ইসরায়েলি হামলায় অন্তত 3 জন নিহত হন। নিহতদের মধ্যে একজন নারীও রয়েছেন। সেখানে থাকা খলিল আবু তাহাব বলেন, হামলার সময় ভয়াবহ বিস্ফোরণ হয়। গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় এক বিবৃতিতে বলেছে, গত 10 অক্টোবর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল অন্তত 497 বার তা লঙ্ঘন করেছে। এসব হামলায় 342 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই শিশু ও নারী ও বয়স্ক। বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি দখলদার বাহিনী এই ধরনের ধারাবাহিক ও গুরুতর যুদ্ধবিরতি লঙ্ঘন আন্তর্জাতিক মানবিক আইন ও চুক্তি সুস্পষ্ট বিরোধী। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, গাজায় ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকায় হামাসের এক যোদ্ধা সেনাদের উপরে হামলা করলে এর প্রতিক্রিয়ায় তারা অভিযান চালিয়েছে। বিবৃতিতে দাবি করা হয়, ইসরায়েল হামাসের 5 সিনিয়র যোদ্ধাকে মেরেছে, তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি হামাস। ইউক্রেন শান্তি প্রস্তাবে ইউরোপের নিরাপত্তাও দেখতে হবে বললেন ম্যাক্রো। ইউক্রেন রাশিয়া যুদ্ধ সংক্রান্ত যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনা নিয়ে ইউরোপের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি, অথচ এই ইস্যুটি ইউরোপের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এমন মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তিনি বলেন, শান্তি প্রস্তাবে সার্বভৌমত্ব ও নিরাপত্তা সংশ্লিষ্ট কিছু ইতিবাচক দিক রয়েছে, তবে যে কোনো সমাধানে ইউরোপের নিরাপত্তা উদ্বেগকে বিবেচনায় নিতে হবে। শনিবার দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে G20 শীর্ষ সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের একথা বলেন তিনি। ম্যাক্রো উল্লেখ করেন, ইউরোপের সঙ্গে আলোচনা না করেই এই পরিকল্পনা প্রস্তুত হয়েছে। এতে ইউরোপের এখতিয়ারের বিষয়ে, যেমন রাশিয়ার জব্দ করা সম্পদ, ইউক্রেনের সঙ্গে ইউক্রেনের সম্পর্ক ও ন্যাটো নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ম্যাক্রো আরও জানান, যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও ইউরোপের প্রতিনিধিরা রবিবার এ বিষয়ে জেনেভায় বৈঠক করবেন। আর ভলান্টিয়ার কোয়ালিশন অনলাইনে বৈঠক করবে 25 নভেম্বর। তিনি সতর্ক করে বলেন, ইউক্রেনের সামরিক বাহিনীর উপরে সীমাবদ্ধতা আরোপ করলে দেশটির সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হবে। নির্ভরযোগ্য প্রতিরক্ষা ক্ষমতা না থাকলে রাশিয়া পরবর্তী সময়ে প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। তিনি সতর্ক করে বলেন, ইউক্রেনের সামরিক বাহিনীর উপরে সীমাবদ্ধতা আরোপ করলে দেশটির সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হবে। নির্ভরযোগ্য প্রতিরোধ ক্ষমতা না থাকলে রাশিয়া পরবর্তী সময়ে প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। এ সময় তিনি রাশিয়ার
প্রতি অভিযোগ তুলে বলেন, কোনো আলোচনার আগে যুদ্ধবিরতি প্রয়োজন, কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তা সমর্থন করলেও রাশিয়া মানছে না। রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে 28 দফা পরিকল্পনার বিষয়ে জানাতে জেলেনস্কিকে বৃহস্পতিবার পর্যন্ত সময় দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই প্রস্তাব নিয়ে ইউরোপের মিত্ররা উদ্বেগ জানিয়েছে। ইউরোপের বেশ কয়েকজন নেতা একটি পাল্টা প্রস্তাবের খসড়াও তৈরি করেছেন, সূত্র আনাদোলু এজেন্সি। ইসরায়েলের পারমাণবিক স্থাপনা নজরদারির আহ্বান কুয়েতের। ইসরায়েলের পারমাণবিক কার্যক্রম আন্তর্জাতিক পরিদর্শনের আওতায় আনার দাবি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে কুয়েত। দেশটির অস্ট্রিয়া স্থায়ী প্রতিনিধি ও আন্তর্জাতিক সংগঠন সমূহে নিযুক্ত রাষ্ট্রদূত তালাল আল ফাসাম শুক্রবার ভিয়েনায় আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা আইএ এর বোর্ড অব গভর্নেন্সের এক অধিবেশনে এই দাবি তোলেন। তিনি বলেন, আরব গ্রুপের পক্ষ থেকে উত্থাপিত মতামতকে কুয়েত সমর্থন করে এবং আইএ এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সংস্থাই পারমাণবিক কর্মসূচির শান্তিপূর্ণ ব্যবহারের নিশ্চয়তা যাচাইয়ের বৈধ কর্তৃপক্ষ। রাষ্ট্রদূত আল ফাসাম উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যের সব দেশই পারমাণবিক অস্ত্র নিরোধ চুক্তি এনপিটি ও আইএএ এর সার্বিক নিরাপত্তা ব্যবস্থার প্রতি অঙ্গীকারাবদ্ধ, কিন্তু ইসরায়েল দীর্ঘদিন ধরে তার পারমাণবিক স্থাপনাগুলোকে আইএএ এর পর্যবেক্ষণের আওতায় আনতে অস্বীকৃতি জানিয়ে আসছে এবং 1995 সাল থেকে এনপিটি পূর্ণ বিবেচনা সম্মেলনগুলোর মাধ্যমে মধ্যপ্রাচ্যকে পরমাণু অস্ত্রমুক্ত অঞ্চলে পরিণত করার যে উদ্যোগ নেওয়া হয়েছে তাতেও সহযোগিতা করছে না। তিনি আরো বলেন, ইসরায়েল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব 487 মানতে ব্যর্থ হয়েছে। ওই প্রস্তাবে ইসরায়েলের সব পারমাণবিক স্থাপনাকে আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থার আওতায় আনার বিষয়ে নির্দেশনা রয়েছে। একই সঙ্গে 1995 সালের এনপিটি পূর্ণ বিবেচনা সম্মেলন এবং আইএএ সাধারণ সম্মেলনের 53তম অধিবেশনের 2009 সিদ্ধান্ত সমূহেও ইসরায়েলের ইচ্ছার অভাব স্পষ্ট। কুয়েতি রাষ্ট্রদূত জোর দিয়ে বলেন, ইসরায়েলের পারমাণবিক সক্ষমতা ও নিরাপত্তা পর্যবেক্ষণের বিষয়টি বাস্তবসম্মত অগ্রগতি না হওয়া পর্যন্ত আইএএ এর আলোচ্য সূচিতে থাকা উচিত। এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ইসরায়েলকে অবশ্যই তার পারমাণবিক স্থাপনাগুলোকে আইএএ এর পূর্ণাঙ্গ নিরাপত্তা ব্যবস্থার আওতায় আনতে বাধ্য করতে হবে। পাকিস্তানের নিরাপত্তা সংকটের জন্য আফগানিস্তান দায়ী বলেছেন খাজা আসিফ। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, দেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি মূলত অতীতের ভুল সিদ্ধান্তের ফল। বিশেষ করে আফগান তালেবানদের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা এবং চা খেতে কাবুলে উচ্চ পর্যায়ে সফর করা, এ ধরনের নীতির কারণেই আজকের সংকট তৈরি হয়েছে। শামা টিভির মেরে সওয়াল অনুষ্ঠানে কথা বলতে গিয়ে আসিফ সতর্ক করে বলেন, পাকিস্তানের ভেতরে প্রক্সি যুদ্ধ আবারও তীব্র হচ্ছে এবং ভারতের সঙ্গে আরেকটি সংঘাতের ঝুঁকি এখনো বাস্তব। তিনি নীতি নির্ধারকদের তীব্র সমালোচনা করে বলেন, অতীতে যারা মনে করেছিলেন তালেবানের সঙ্গে তাদের গভীর সামঞ্জস্য রয়েছে তারা ভয়াবহ ভুল করেছিলেন। যারা কাবুলে গিয়ে চা খেতেন তারা আজকের পরিস্থিতির জন্য দায়ী বলেন তিনি। যারা ভেবেছিলেন তারা আমাদের সঙ্গে আছে তারা বড় ধরনের ভুল করেছিলেন। তালেবান নেতৃত্ব পাকিস্তানে থাকাকে জাতীয় অনুশোচনার দাবি। খাজা আসিফ বলেন, একসময় পুরো তালেবান নেতৃত্ব পাকিস্তানে বসবাস করত। এ বিষয়টি জাতীয়ভাবে গভীর আত্মসমালোচনার দাবি রাখে। এ নিয়ে আমাদের গভীর অনুশোচনা থাকা উচিত, তিনি এই মন্তব্য করেন।